তারাকান্দা গণপাঠাগারের আজকে আড্ডা 191 আড্ডা আমরা স্মরণ করছি কবি হোসেন আলী মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী। কবি হোসেন আলী মিয়া তারাকান্দার অনুশীলন সাহিত্য সংসদ নামে একটি সাহিত্য সংগঠন গড়ে তুলেছিলেন। আমরা জানি কবি সরকার আজিজ এবং প্রয়াত ইউনুস আলী এবং সরাকার চয়ন বিকাশ ভদ্র আরও অনেকেই ছিলেন। কবি হোসেন আলী মিয়া মূলত শিক্ষকতা করতেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এবং তারাকান্দায় আমরা দেখি যে আধুনিক কবিতা তার যে একটা ধারা, নতুন একটা ধারাকে তিনি নির্মাণ করতে পেরেছিলেন, নতুন একটা ভাষা। যদিও অনেকেই মনে করে থাকেন যে কবি হোসেন আলী মিয়া অনেকটাই জীবনানন্দীয় ঢং বা যে তার যে প্রকৃতির ভেতর দিয়ে যে চিত্রগুলো আমরা দেখি, নদী কেন্দ্রিকতা এবং বিভিন্ন চিত্রকল্পের ভেতর দিয়ে গ্রামীণ জীবনের যে প্রেক্ষাপটগুলো তার কবিতায় উঠে আসে। কিন্তু এখন এসে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, কবি হোসেন আলী মিয়া একটা নতুন ধারা প্রবর্তনা করতে চেয়েছিলেন, যেটা এই সময়ে এসে আমরা নতুনদের ভেতরে লক্ষ্য করি এবং এই কাজটা কিন্তু তিনি প্রায় 2 দশক আগেই শুরু করেছিলেন। আমরা কবির স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রথমেই একটা কবিতা পাঠ করে নেই। কবিতা থেকে অস্তিত্ববিহীন কেউ কি আকানে ছিল, প্রশ্নটা ফিরে এসে আমার বুকের দেয়ালে বাজল। আরো কিছু বিক্ষিপ্ত তীর এসে বিঁধে গেল বুকের পাঁজরে। ছিল তবে কেমন ছিল, জীবিত না মৃত, সবার না নির্বাক? কেউ বলে রাজহাঁস ছিল সে, সরোবর প্রিয় ছিল তার, সাঁতার কাটা স্বভাবেই কাটিয়েছে আজীবন। কেউ বলে টিয়ে পাখি, বনের সবুজে ডুবে কাটাতো সময়। কেউ বলে এসবের কিছুই ছিল না সে, ছিল এক দোতারার সুর। সারা রাত বেজে বেজে ভোরবেলা চলে গেল, আজ অবধি কেউ তার পেল না। নিবৃত্তচারী কবি হোসেন আলী মিয়া তার কবিতা চর্চা এবং আমরা দেখি তিনি নিবৃত্তে বসবাস করেছেন, হাকডাকের ভেতরে ছিলেন না, প্রকাশের তাড়না খুব বেশি ছিল না। তারপরেও ওই সময়ে অনেকগুলো জাতীয় সহ ছোট কাগজ এবং পশ্চিমবঙ্গের অনেক কাগজে তার লেখা প্রায়শই প্রকাশিত হতো এবং তিনি একটা পরিচিতি পেয়েছিলেন অন্যরকম ভাবে। তো আমরা আজকে মেম্বার ভাই কথা বলছিলেন কবি, গ্রামের মানুষ, কবির সামাজিক জীবন নিয়ে তিনি গ্রামের অনেকের প্রিয় ছিলেন এবং এই যে মানুষ কবিকে ভালোবাসতেন, শিক্ষকতা করতেন এবং মানুষকে তিনি সবসময় সঠিক পথ নির্দেশনা দিতেন। এই বিষয়গুলো এখনো গ্রামের মানুষ ভুলে নাই। আমরা যে কথাটা বলছিলাম যে কবির যে কবিতা এবং তার যে নতুন চিন্তা, তিনি মফস্বল এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু তিনি যেভাবে স্কুলে ছাত্রছাত্রীদের কবিতা নিয়ে কথা শোনাতেন এবং কবিতার টেকনিক কীভাবে, কবিতা হচ্ছে একটা ছোটো কাগজ সম্পাদনা হচ্ছে, তিনি ক্লাসে নিয়ে যেতেন। আমরা সরাসরি স্যারের ছাত্র ছিলাম এবং ক্লাসে তিনি নানাভাবে আমাদেরকে কবিতার কথা বলতেন এবং কবিতার প্রতি উদ্বুদ্ধ করতেন, শিল্প সম্পর্কে আমাদেরকে ধারণা দিতেন। তো এই বিষয়গুলো পরবর্তীতে পর্যায়ক্রমে কিছু কিছু বলবো। এখন আমাদের ভেতরে উপস্থিত হয়েছেন কবি অরূপ কিষান, তো তিনিও স্যারের সরাসরি ছাত্র। তিনি এখন কবি হোসেন আলী মিয়ার কবিতা নিয়ে কথা বলবেন।
ধন্যবাদ সমন্বয়ক কবি কামাল মোহাম্মদ, উপস্থিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ। আজ আমার শিক্ষাগুরু কবি হোসেন আলী মিয়ার 15তম প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি স্মৃতির প্রতি, তার কর্মের প্রতি জানাচ্ছি অশেষ অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আমার কাছে শিক্ষক হিসাবে তিনি উচ্চমানের একজন শিক্ষক, কবি হিসাবেও উল্লেখযোগ্য একজন, অত্র অঞ্চলের উল্লেখযোগ্য একজন কবি। বাংলা সাহিত্যে কন্ট্রিবিউট করার মতো কবিতা তার আছে, এক দুইটা হয়তো, সংখ্যায় কম হতে পারে। তবে সবার উপরে রাখবো মানুষ হিসেবে যে তার একটি সত্তা বিরাজিত ছিল তার ভিতরে, সবসময় চলনে বলনে কথায় বার্তায় এই বিষয়টি যে ফুটে উঠত একজন মানুষ হোসেন আলী মিয়া, এই বিষয়টিকে আমি অনেক বড় করে দেখি। আর অনুপ্রেরণার জায়গা থেকে তার মতো অনুপ্রেরণামূলক স্পিচ বা উদ্বুদ্ধ করার যে তার একটা বিশেষ ক্ষমতা ছিল, এটি অনন্য একটি ক্ষমতা ছিল তার। আমরা যদি আমার পিছন ফিরে তাকাই, তো তার কথায় অনুপ্রাণিত হয়ে আমরা অনেকেই সাহিত্যের দিকে ঝুঁকেছি, আমরা আমাদের সংস্কৃতিকে চিনেছি। সাহিত্য কি, কবিতা কি, সংস্কৃতি কি, সংস্কৃতি শেখর হয় কিভাবে, সংস্কৃতি যদি বেজ হয় তাহলে সেটার উপর ভিত্তি করে একটি দেশ, একটি সমাজ, একটি সমাজ কাঠামো কিভাবে গড়ে উঠতে পারে, এই বিষয়গুলির প্রাথমিক ধারণা আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। স্যারের বিদেহী আত্মার আরেকবার মাত্রা কামনা করছি আমি। আপনি যেখানে আছেন স্যার, শান্তিতে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। পড়ছি কবি হোসেন আলী মিয়ার একমাত্র গ্রন্থ এখন পর্যন্ত, যেটি আমরা তার স্নেহধন্য কনিষ্ঠ পুত্র মামুন আজাদের সার্বিক সহযোগিতায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এবং আমরা একটা সম্পাদনা বোর্ড ছিল, আমরা কয়েকজন মিলে এটি প্রকাশিত করতে পেরেছি। জানি না স্যার থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন, আনন্দে হয়তো জড়িয়ে ধরে কেঁদেও ফেলতেন, অনেক আবেগপ্রবণ মানুষ ছিলেন। তো যাই হোক, অন্ধকার ঘরে অরূপ জ্যোৎস্নার জন্ম। আমি এই কবিতাটি পড়ছি স্যারের। যা হবার হয়ে গেছে, অস্বাভাবিক পরিস্থিতিকেও স্বাভাবিক বলে মেনে নিতে হয়, আর না হলে সমুদ্রেও শুকিয়ে চর পড়ে যায়। উপরে তাকালেও আকাশকে আর আকাশ বলে মনে হয় না, মনে হয় কালো বেড়ালের মুখ। ফুল ফোটানোর পথে মৌমাছি মরে পড়ে থাকে, ঝর্ণাগুলো অনর্থক সন্ধ্যাকে ফিরিয়ে দেয় পরিচিত পথে। অন্ধকার নামে নদীর দিকে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না, তার চেয়ে বরং মেনে নিলেই ফুলের পাপড়িতে দেখা যায় মৌমাছি উঠতে শুরু করে। কুহু কুহু সুরের ঝর্ণায় শান্ত বাতাসে শাপলা ফুটে দুলতে থাকে, আর বৃষ্টি যে কিভাবে এসে ঝরতে থাকে, পরীরা আনন্দে বৃষ্টি গোসল করতে থাকে। তখন অন্ধকার গড়ে অরূপ জ্যোৎস্নার জন্ম হয় স্বাভাবিক। তো যে কথা বলছিলাম, স্যারের কবিতার মধ্যে একটা মায়া আছে, আরো কবিতা পড়তে ইচ্ছে হচ্ছে, আর দুইটা কবিতা পড়ি এরকম মনে হয়। যাই হোক, কবিতা হয়তো আরো অনেকে পড়বেন বা আমি হয়তো আবার পড়বো। তো আমি যে জায়গাটি প্রথমে শুরু করেছিলাম, কবির হাত ধরে কবি একজন যোগ্য সহকর্মী বা সহচর পেয়েছিলেন আমাদের মাঝে। আমরা এখন সৌভাগ্যবান যে তার ছায়ার নিচে আমরা এখনো বসতে পারি। তিনি হচ্ছেন কবি সরকার আজিজ। উনাকে নিয়ে অত্র এলাকায় 1993 সালে গড়ে তুলেছিলেন মাদার সংগঠন, বলবো আমি, যেটিকে অনুশীলন সাহিত্য সংসদ ও পাঠাগার, যেটি এখন দুর্বৃত্তদের কবলে আছে। যাই হোক, সেটি অন্য কথা, সেটি নিয়ে আমি আলোচনা করব না। এই মাদার সংগঠনটির মধ্যে তিনি ছিলেন 93 থেকে 10, অর্থাৎ 13 বছর। তখন
তার ঘনিষ্ঠ সহচর, সহকর্মী, সহচর, বন্ধু, ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ সরকার তার সাথে ছিলেন। তারা দুইজন মিলে এই এলাকায় সাহিত্যের যে জোয়ারটি সৃষ্টি করেছিলেন সেটি ছিল অভূতপূর্ব একটি জোয়ার। এই জোয়ার এর আগে আর কেউ দেখেনি, বাংলা সাহিত্য এই জোয়ার আগে কখনো দেখেনি। এই তারাকান্দার মতো একটি, তখন বলতে গেলে যে এখন আমরা মফস্বল বলি, তখন ছিল একটি অজপাড়াগা। এই অজপাড়াগে সে কি এক সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছে সাহিত্যের ঢেউ, কবিতার ঢেউ। তার নেতৃত্ব সামাল সামাল, সাম্পান সামাল, নৌকা সামাল, মাঝি সামাল। সে মাঝিকে আর দারকে বাইতো হোসেন আলী মিয়া কবি, আর মাল্লা ছিল কবি সরকার আজিজ। সেই তারাকান্দা তারা এই সাহিত্য সংগঠনটি গড়ে তুলেছিলেন অজপাড়া একটি গায়ে, অনুশীলন সাহিত্য সংসদ নামে। আমরা যাত্রা তখন ছাত্র ছিলাম, সমাজের নানান স্তরের অনেক মানুষ এখানে আসতেন। যেমন অধ্যাপক সুধীর চক্রবর্তী যেতেন এখানে, আমাদের ধ্রুবতারার যে পরিচালক স্যার, নাট্যকার, নাটকের মানুষ আমিরুদ্দিন স্যার যেতেন। তারপরে বাবু বনমালী দত্ত কখনো কখনো গেছেন। আগে যারা সংস্কৃতির চর্চাটা করতেন, লালন করতেন। কিন্তু অনুশীলন সাহিত্য সংসদের জন্য একটা বিস্ফোরণের মতো হয়েছিল এই এলাকায়। কল্লুল নাট্যগোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এখানে ছিল, যেটি নেতৃত্ব দিতেন, পরিচালনা করতেন বাবু বনমালী দত্ত, নাট্যজন আমিরুদ্দিন, মেরাজ তালুকদার প্রমুখ। তবে সেটির একটু স্থিমিত ছিল, এতটা আলোচনায় ছিল না, ছিল। কিন্তু অনুশীলন সাহিত্য সংসদে সে একদম একটা জোয়ার তৈরি করে দিল। তারপর আমরা বিভিন্ন ধরনের পথনাটক, ম্যাগাজিন অনুষ্ঠান এগুলি করা শুরু করলাম, লোকের চোখে পড়তে শুরু করলাম। অনুশীলন সাহিত্য সংসদের পাঠাগারে আমরা যেভাবে সাহিত্য চর্চা করতাম, যেভাবে হই হুল্লোড় করতাম, যেভাবে 90 দশকের সাহিত্য আলোচনাগুলো করতাম, মানুষ নিচ দিয়ে যেত আর বলতো এটি কি, এখানে কি হচ্ছে। পরে একটা সময় কখনো কখনো একটা পাগলাগারদ নাম দেওয়া হতো। আমরা এটা আমাদের অর্ঘ মনে করি, আমরা এটা পুষ্পচন্দন মনে করি, কারণ পাগল সবাই হতে পারে না। যাই হোক, এইভাবে এই সাহিত্যের তিনি আমাদের কবি সরকার আজিজকে এই সাহিত্যের আন্দোলনটি শুরু করেছিলেন। এটি একটা আন্দোলন ছিল, যে আন্দোলন এখন আবার আমরা একটা করতে যাচ্ছি সরকারের নেতৃত্বে। আন্দোলন নামে কাগজ হচ্ছে তারাকান্দা গণপাঠাগারের মুখপত্র, যেটির স্লোগান হচ্ছে একটি সাহিত্য আন্দোলন। তো ওই একটি সাহিত্য আন্দোলন 1993 সালে কবি হোসেন আলী মিয়া শুরু করেছিলেন কবি সরকার আজিজকে নিয়ে। যে আন্দোলনে শরিক হয়েছিলাম কবি অরূপ কিষান, কবি কামাল মোহাম্মদ, সংগঠক বাইজিদ লিটন, তারপরে কবি শতাব্দী কাদের, কবি নতুন ইতিহাস, গল্পকার সদস্য মোহাম্মদ, ছড়াকার চয়ন বিকাশ ভদ্র, গল্পকার সমাজ, কয়জনের নাম বলবো, অনেকই আছে। তারা কিন্তু যে নামগুলো আমি নিলাম, দু একজন ছাড়া সবাই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে উঠতে বাংলা সাহিত্য যারা সিরিয়াসলি চর্চা করেন তারা এই নামগুলো কিন্তু জানেন। কাকে কোথায় র্যাঙ্কিং করেন তারা, সেটা আমার কথা বিষয় না। এই নামগুলি তারা কিন্তু জানেন। এই অবদান, এই যে পথ চিনিয়ে দেওয়ার যে জায়গাটি, এটি একক দুইজন মানুষকে আমি সমান সমান কৃতিত্ব দিব। একজন কবি হোসেন আলী মিয়া, এখানে একটি বাতিঘর জেলে দিয়েছেন, আর কবি সরকার আজিজ যেই বাতিতে এখনো তেল ভরে যাচ্ছেন বা অগ্নি প্রজ্বলন করে যাচ্ছেন। তো আমরা কবি সরকার আজিজকে দীর্ঘায়ু কামনা করি, তিনি আমাদের মাঝে আরো থাকুন। কবি হোসেন আলী মিয়া চলে গেছেন, 15 বছর হয়ে গেছে মনে হয়। ওই দিন তো স্যার এই গানটা বোধহয় গিয়েছিলেন, বধূ তোমায় করবু রাজা তরুর তলে, এই গানগুলি শুনতাম। আর ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, সেই কিডসের অমর বাণী আমার কানে যেন এখনো বাজে। স্যারের কথা বেশি বললে হয়তো আমি আবেগপ্রবণ হয়ে যাব, আমি পরে আবার হয়তো বলবো। এখন আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি, আমি হয়তো পরে আবার বলবো। তো সমন্বয়কের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ কবি অরূপ কিষান, তিনি সুন্দরভাবে স্মৃতিচারণ করেছেন। কবির কবিতা সহ আমাদের এই অঞ্চলের যে কবিতা চর্চার শুরুকাল যেভাবে আমরা করেছি, কবি সরকার আজিজের কথাটা বারবার এই জন্যই আসে, দুজন বা দুটি সাদা বক হিসাবে তাদেরকে আমরা চিন্তা। আরো যে কয়েকটি নাম অরূপ কিষান বলেছেন, তখন সিরিয়াস ভাবে তারা চর্চা করতেন। শতাব্দী কাদের, নতুন ইতিহাস এবং চয়ন বিকাশ ভদ্র, হ্যাঁ, আরেকজন ছিলেন গণেশ পণ্ডিত। যখন শুরুর দিকে এসেছি তাদের সাথে আমি মিশেছি এবং তাদের সাথে
আমরা ওই সময়ের যে কাব্য আন্দোলন, দেখা গেছে যে আপনার হাংরি জেনারেশন এবং বিট জেনারেশনের বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায় তখন তুমুলভাবে আলোচিত উত্তরাধুনিক চেতনা। তো বাংলা কাব্যের ধারায় আমরা যদি দেখি, কবি হোসেন আলী মিয়ার নামটি খুব প্রকটভাবে উচ্চারিত হওয়ার মতো একটি নাম। তার যে কবিতা, কারণ তার যে কাব্য ভাষা, একটা নতুন স্বর তিনি নির্মাণ করতে পেরেছেন, এবং তার যে চিত্রগল্প, আমরা একটু আগে একটা কবিতা দেখলাম, বিড়ালের মতো মুখ, গাভীর তাঁবুর নিচে, মানে এরকম অজস্র চিত্রগল্প তিনি তার প্রত্যেকটা কবিতার আনাচে কানাচে রেখেছেন। এবং তার যে আমরা দেখি আঞ্চলিক কিছু চিন্তা এমনভাবে নিয়ে আসছেন জীবনকে, তার কবিতার জীবন গভীরভাবে গভীর ব্যঞ্জনা নিয়ে উপস্থাপিত হয়েছে। তো আমরা তার সহচর, কবি সহচর, যাকে নিয়ে তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন এই অঞ্চলে, সেই কবি আমাদের অগ্রজ শ্রদ্ধেয় কবি সরকার আজিজকে এখন কথা বলার জন্য অনুরোধ করি। ধন্যবাদ সমন্বয়ক কবি কামাল মোহাম্মদ। ইতিমধ্যে আমাদের ভেতরে কথা বলেছেন আমাদের কবি, আজকে যার মৃত্যুবার্ষিকী, তার বন্ধু, নিকটজন, প্রতিবেশী এবং এলাকার মানুষ আব্দুল হাই মেম্বার ভাই। কথা বলেছেন কবির সরাসরি ছাত্র, যার স্নেহজন্যে আজকে তিনি একজন কবি ও কথা সাহিত্যিক হিসাবে আবির্ভূত হয়েছেন আমাদের লেখক সমাজে, সেও কিষাণ। এখানে উপস্থিত আছেন কবির ছেলে মামুন, উপস্থিত আছেন কবির যারা আত্মীয় স্বজন তারা, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, সম্মানিত সভাপতির অনুভূতি নিয়ে আমি প্রথমেই 2018 সনের তার প্রকাশিত কাব্য সংগ্রহ এক থেকে একটি কবিতা পড়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। কবিতাটির শিরোনাম দণ্ড। একটা সিঁড়িতে পা রাখতেই সর্বনাশা স্রোত ভয়ঙ্কর তেরে আসলো, নির্বিচার আক্রোশে আঘাত করলো। কি এমন দণ্ড পাওয়ার অপরাধ? এত লণ্ডভণ্ড কোন স্বপ্নটা আমার ছিল? বাস্তবিকতা থেকে কবেই তো মুছে গেছে পাখির প্রতিমা। পাখিকে সাথে নিয়ে ঝাউবন আর জুটল না বাতাসের মাঠে। রেলগাড়ি চলে গেলে বুকের মাঝখান দিয়ে ভেতরে অসুখ নিয়ে সবুজ পাতার আর্তনাদ লুকিয়ে রেখে দেখেছি নীরব অশ্রুপাত, অজস্র দুই ফুল ঝরে যাওয়া। এই যে কবির যে বর্ণনা ভঙ্গি এবং কবির যে বলা, সেখানে আমরা আজকে 5ই আগস্টের কথা বলি, জুলাই বিপ্লবের কথা বলি, কিন্তু কবি তো বলে গেছেন একটা সিঁড়িতে পা রাখতেই সর্বনাশা স্রোত ভয়ঙ্কর তেরে আসলো। সেই যে নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, পাখির প্রতি তার যে ভালোবাসা, তার যে জীবন কাটিয়ে যাওয়া, কবিতা দিয়ে প্রকৃতিকে ভালোবেসে মানুষকে নিয়ে কবিতায় উত্থাপন করা, সেই বিষয়টি অবাক করার মতো এক বিষয়। যিনি শুধু আমাদের তার কবিতা বিষয়েই নয়, বৈচিত্র্যেও নানামুখী, নানা ভঙ্গিমা, নানা দার্শনিক চিন্তায় পরিব্যাপ্ত। কিন্তু আজকে 15 বছর অতিক্রান্ত হলেও আমরা তার কবিতার যে শৈলী, কবিতার যে ব্যাকরণ, কবিতার যে দর্শন এবং এইসব দর্শনকে প্রতিনিয়ত নতুনভাবে সামনে উপস্থাপনের যে প্রয়াস তার প্রতিটি কবিতায় দেখা যায়, সেটি সত্যি আমার কাছে অবাক করার মতো বিষয়। হ্যাঁ, আমরা জানি
জীবনানন্দ দাশ আমাদের এই অঞ্চলের, আমাদের প্রাচ্যের, আমাদের বাংলার, আমাদের বাংলা দেশের মাটি ও মানুষের একজন কবি। সেই ধারাবাহিকতা থেকে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন তাদের পেরিয়ে একেবারে হোসেন আলী মিয়া পর্যন্ত সেই যে জীবনানন্দীয় যে ধারা, সেই ধারার নতুন যে বাহক, নতুন যে বাসনা, নতুন যে ইঙ্গিত, কিংবা জীবনানন্দীয় ধারাকে অতিক্রম করে নয়, জীবনানন্দ ধারাকে আমাদের সম্মুখে রেখে, আমাদের হাতের তালুতে রেখে, আমাদের মগজে রেখে সেই ধারাটিকে কিভাবে ভিন্ন রূপে, ভিন্ন দার্শনিকতায়, ভিন্ন চিন্তায় প্রবাহিত করা যায়, সেই চিন্তা ছিল কবি হোসেন আলী মিয়ার। আমি অবাক হয়ে দেখতাম হোসেন আলী মিয়া আমার জন্য কিভাবে অপেক্ষিত হয়ে থাকতো। আমাকে নিয়ে অনুশীলন সাহিত্য গঠন করার জন্য যে অনুপ্রেরণা তার কাছ থেকে পেয়েছিলাম সেটি অরূপ কিষাণ বলেছেন। এবং সেখানে যে আড্ডাগুলি হতো, আজকে আমরা মানুষকে ডেকে ডেকে দলে ভিড়িয়ে কবিতা পড়াই, কিন্তু হোসেন আলী মিয়ার দর্শন সেটি ছিল না। হোসেন আলী মিয়া বলতো যে আমরা ওইখানে বেশি বসি, ওইখানে দেখা করতে পারো কবিতার যারা আগ্রহী আছে। কিন্তু না, একদিন দেখলাম তিনি সেটিও করেন নাই। হ্যাঁ, সেখানে তিনি পাগলের মতো রবীন্দ্রনাথ গাইতেন, উকিল মুন্সি গাইতেন, শাহ আব্দুল করিম গাইতেন, আব্বাস উদ্দিন গাইতেন তার নিজের লেখাও। এবং দেখা গেল যে মানুষ সেখানে আসতে শুরু করলো, ডেকে নিয়ে আসতে হয় না, ডেকে নেওয়ার কোনো প্রশ্নই ছিল না তখন। ডেকে সন্ধ্যা হয়ে যেত, মানুষ ক্রমাগত আসছে, এভাবে 10 জন 12 জন। আমাদের যে ছোট ঘরটি ছিল সেই ঘরটিতে তখন আর জায়গা ছিল না, আমাদের একটি বড় ঘরের প্রয়োজন পড়ে গেল। আজকে আবেগের সাথে আমি বলি, অরূপ কিষাণ যে নামগুলি বলেছেন, হ্যাঁ, শতাব্দী কাদের, চয়ন বিকাশ ভদ্র, সরস্বতী মোহাম্মদ, অতনু তিয়াস, কামাল মোহাম্মদ, অরূপ কিষাণ, সরকার আজিজ, এমনকি আরো যদি বলি, বিস্তৃতভাবে যদি বলি, তাহলে অনিন্দ জসিম, গনি আদম, নজরুল কবির, ফরিদ আহমদ দুলাল, তারপর এহসান হাবিব, জাকির তালুকদার, তারাও কিভাবে যেন আকৃষ্ট হয়ে পড়লেন এই তারাকান্দার প্রতি। সত্যি এটি ডাকাডাকির কোনো বিষয় ছিল না, এটি ছিল স্বতঃস্ফূর্ত বিষয়। তো আজকে এই সময় এসে আমরা যা দেখি, এক ধরনের ডাকাডাকি, সবাই ডেকে নিয়ে আসে, সবাইকে ডাকতে হয়। এবং আমি লক্ষ্য করে দেখেছি, যাদেরকে ডাকা হয় তারাও অনেক সময় যায় না, অনেকেই যায় না। এবং যাদেরকে ডাকা হয় তারাই শুধু যায়, বাহিরের মানুষ যায় না। কেন? সাহিত্যের এই অবস্থা, কিংবা কবিতার এই অবস্থা, কিংবা বাংলা কবিতার এই দশা কেন হলো? এই হোসেন আলী মিয়া সে যেখানে বসতো, সরকার আজিজ, কামাল মোহাম্মদ, শতাব্দী কাদের, সরস্বতী মোহাম্মদরা এবং সংগঠক আমাদের বাজিদ লিটন যেখানে বসতো, দেখতাম যাকে যাকে তরুণ বয়োবৃদ্ধ পর্যন্ত মানুষ এসে হাজির হয়ে যেত সন্ধ্যায়। ঘটনাটি সত্যি অদ্ভুত ছিল তখন আমার কাছে। সেই প্রেরণায় আজও কাজ করে যে একজন মানুষকে কেন আমি জোর করে তৈরি করতে যাব, জোর করে কবিতা পাঠ করতে নিয়ে আসতে যাব, জোর করে তাকে লেখার প্রতি আগ্রহান্বিত করে তুলব। একজন মানুষ যদি মানুষ হয়ে ওঠে, একজন কবি যখন কবি হয়ে ওঠে, তখন চারপাশ ঘিরে তো তার পাশে মানুষ থাকে। আমি তো সেটি দেখেছি হোসেন মিয়াকে কেন্দ্র করে। আমি তো 2টায় খেতে রেডি হয়ে 3টায় দৌড়ে আসার জন্য
অপেক্ষা করতাম যে হোসেন আলী মিয়াকে ছুটি হবে, স্কুল ছুটি হবে, তার সাথে দেখাটা আমার আগে হোক। কেন সরকারি যে এই তারা কেন ছিল, সে তো আমাকে ডাকতো না, আমি কেন দৌড়ে আসতাম? কামাল মোহাম্মদ কেন দৌড়ে আসতো? আমি দেখতাম একজন সুমা ঘোষ কেউই নাই, সেখানে এসে বসেছে, তার সাথে সাথে আমাদের সংগঠক বাজিদ বেটন, দুইজন একা। তখন 3টা বাজে মাত্র, এবং সেই 3টার আড্ডা রাত 12টা পর্যন্ত তখন চলত, সেখানে সবাই উপস্থিত থাকত। কেন? হোসেন আলী মিয়া, হোসেন আলী মিয়াকে কেন্দ্র করে, কবি হোসেন আলী মিয়াকে কেন্দ্র করে সেই ঘটনাগুলি ঘটত। আজকের সাহিত্যের যে দুর্দশা, আজকের কবিতার যে দুর্দশা, আজকে কবিতায় যে পাশ্চাত্যের প্রভাব, পাশ্চাত্য দর্শনের যে প্রভাব, সেই পাশ্চাত্য দর্শনের প্রভাবের ফলে, দাপটের ফলে আমরা কবিরা হারিয়ে গেছি। আমরা ভাগাভাগি হয়ে গেছি। শহুরে কবি, মফস্বল কবি, কেন্দ্রের কবি, মফস্বলের কবি, ছোট কবি, বড় কবি, পুরস্কার প্রাপ্ত কবি, পুরস্কার না পাওয়া কবি, নানা পরিভাষা আমরা মুখস্থ করে সেই পরিভাষাগুলিকে আমরা ব্যবহার করছি, এবং এইগুলি আবার শেখানো হচ্ছে। বলা হয় তরুণ কবি। কিসের তরুণ কবি? যে কবিতা লেখে সেই কবি। তরুণ কিসের? কবিতা লিখবে একজন কবি, এটাই তো স্বাভাবিক। একজন বয়স্ক মানুষ একজন কবি লিখবে, সে কবি। একটি ছোট ছেলে কবিতা লিখবে, যার বয়স 7 বছর হয়েছে, সে কবি। আমরা বলি শিশু কবি, আমরা বলি শিশু সাহিত্যিক। কত না রঙ্গ খেলারি। এই যে আমাদের শিক্ষা, এই যে আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আমাদের মগজ, এবং বিশ্ববিদ্যালয়গুলি এই মগজ দিয়ে, তাই সেই পাশ্চাত্যের মগজ দিয়ে যেভাবে ধুলাই করে দেওয়া হয় আমাদের মগজ দিয়ে, আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষার ব্যবস্থার মগজকে, সেই শিক্ষা ব্যবস্থার মগজ থেকে আমরা উদ্ধার হতে পারিনি, আমরা বেরিয়ে আসতে পারিনি। আমাদের একান্ত নিজের যে সামর্থ্য, প্রতিটি মানুষের যে অফুরন্ত সামর্থ্য থাকে, সেই সামর্থ্যের কাছাকাছি আমরা যেতে পারি না। যে সামর্থ্যকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি অংশে, পারিবারিক জীবন থেকে শুরু করে শিল্প, সাহিত্য, এমনকি দর্শন পর্যন্ত আমাদের সামর্থ্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই সুযোগটি আমাদের সাহিত্যের কর্তা ব্যক্তিরা, কিংবা সেই এমন এক শিক্ষা ব্যবস্থা চালু এবং রাষ্ট্র কাঠামোর মাধ্যমে এমন কিছু প্রতিষ্ঠান সেখানে আছে যেগুলি আমাদেরকে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। স্বতঃস্ফূর্তভাবে একজন কবিকে, স্বতঃস্ফূর্তভাবে একজন কবির সামর্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সামর্থ্য তাকে করতে, কিংবা তার ধারাবাহিকতাকে বজায় রাখতে দিচ্ছে না। আমি এই কথাগুলি কেন বললাম? এই চেতনাগুলি ছিল কবি হোসেন আলী মিয়া, এই চিন্তাগুলি ছিল কবি হোসেন আলী মিয়া। সেই চিন্তার ধারক আজকে আমরা এখানে তারাকান্দা থেকে যারা টুকটাক কিছু লিখছি, কিছু লিখে যাচ্ছি, আগামীতে হয়তো একটি বাসপত্র বেরোবে, আমরা কয়েকজন মিলেই, যেটির নাম থাকবে আন্দোলন, উপশিরোনাম নাম থাকবে একটি সাহিত্য আন্দোলন, একটি সম্পাদক বিভাগ থাকবে, কয়েকজন কবি থাকবে। আপনাদের প্রতি অনুরোধ, সকলের প্রতি অনুরোধ, যে কবি হোসেন আলী মিয়ার যে চেতনা ছিল, যে লেখক সমাজ দলে দলে লেখকদের ভালোবাসা, লেখকদের একে অপরের সাথে সম্পর্ক, ঘনিষ্ঠতা এনে সাধারণের সাথে মিশে যাবেন, এই যে কবির জীবন দর্শন ছিল, হোসেন আলী মিয়ার যে জীবন দর্শন ছিল, সেই জীবন দর্শনের কাছ থেকেই ধার নিয়ে আমি আজও সাহিত্য করে যাচ্ছি। তার কবিতার শৈলীর কথা, তার কবিতার দর্শনের কথা, তার কবিতার গঠনের কথা যদি আমি বলি, সেগুলি একটি বই নির্দ্বিধায় হবে, এবং সেটি করার সম্ভাবনাও, যথেষ্ট সম্ভাবনা তারাকান্দার আমি মনে করি আছে। কারণ এ কারণেই আছে, ইতিপূর্বে যে নামগুলি উচ্চারিত করা হলো, তাদের যে আজকে সাহিত্য অঙ্গনে, শিল্পাঙ্গনে যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই কবি হোসেন আলী মিয়া, কবি হোসেন আলী মিয়ার যে সাহিত্য দর্শন,
সাহিত্যকর্ম এবং তার যে শিল্পশৈলীর নানা রূপ, সেগুলি আগামীতে আমরা উদ্ধার করতে পারি। আমি সবশেষে একটি কথাই বলতে চাই, স্বতঃস্ফূর্তভাবে একজন লেখককে, যে লেখক, যে কবি হোসেন আলী মিয়া আমাদেরকে শিখিয়ে গেছেন, স্বতঃস্ফূর্তভাবে একজন মানুষের সামর্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটি শিল্পের ক্ষেত্রে হতে পারে, কবিতার ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, তার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, তার নিজস্ব ব্যবসায়ের ক্ষেত্রে হতে পারে। নিজস্ব সামর্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা হোসেন আলী মিয়ার যে দর্শন ছিল, সেই দর্শনে উদ্বুদ্ধ হয়ে সকলে আমরা কবি হোসেন আলী মিয়ার কথা মনে রেখে প্রত্যেকের সামর্থ্যকে সাধুবাদ জানিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ উপস্থিত বন্ধুরা, ধন্যবাদ যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ। নীতিবাক্যের যে আমাদের যে অবস্থা, আজকে যে পরিপ্রেক্ষিত, কবি সেটিকে তিনি আগেই দেখে গিয়েছেন। আমি একটি কবিতা পাঠ করছি, পরবর্তীতে আমরা সভাপতির কাছে চলে যাব আলোচনা। এই কাল জোছনা, নতুন পাতার জন্মে ডুব দিতে চায়, নিতে চায় সুতীব্র আধারে জলের পল্ল, মৌনতার বেতন মগ্ন চিত্তে যন্ত্রণার মতো ফনা তুলে সাপ চলাফেরা করবে উদ্যানে। দহনের এই কাল জোছনাকে ফেলেছে গিলে, অন্ধকারে ক্রমান্বয়ে উঠেছে বেড়ে খরার মৌসুম। সময় কাটছে আলাদা গ্রামের সবুজের সন্ধানে, মৌনতার ঝড় বৃষ্টি থেমে থেমে এখন অবশ্য খেলছে অলৌকিক খেলা ধরা ছোঁয়ার বাইরে। কিছুটা সুযোগ পেলে মেলে ধরত ডানা, পাখি হতো বৃষ্টির অনুগামী, গাংচিরের ডানার বর করে উড়ে আসত বিকেলে সখীদের আনন্দ ভ্রমণ। ছোটে ঠোঁট মেলানো সুখ থেকে কিছু পাখি উড়ে যেত, কিছু মেঘ ভেসে যেত, শুরু হতো নতুন দিগন্তে স্বপ্নের ঝড়। এই যে স্বপ্নের ঝড় শুরু করার মতো কবি হোসেন আলী মিয়া আমরা যেভাবে এসে পেয়েছি কবিকে, আর অনেকগুলো গুণ আমরা ইতিমধ্যে জেনেছি। তিনি গান গাইতেন, তার ভেতরে একটা সুর ছিল এবং ধ্যান ছিল। তিনি নামাজ পড়তেন, নামাজ শেষে আধা ঘন্টা 1 ঘন্টা তিনি ধ্যান করতেন। এবং এই যে ধ্যানস্থ ঋষির মতো তার যে একটা বিষয় ছিল, এবং মানুষের প্রতি যে অসাম্প্রদায়িক ভালোবাসা, এটা ছিল প্রকট। যে আমরা এখন যে বিষয়টা দেখি, যে তিনি নামাজ পড়তেন মানে তিনি ওই ঘরানার একজন মানুষ হয়ে গেলেন। সাম্প্রদায়িক চিন্তা চেতনা যে ওই একটা অন্য অবস্থানে চলে যেতে হবে, এই বিষয়টা তার ভেতরে ছিল। তিনি নামাজকে আরাধনার মাধ্যমে রাখতেন, একটা অন্য বিষয় হিসাবে রাখতেন, আত্মার তৃপ্তির জন্য। কিন্তু তার ভেতরে যে মানবিক বোধ, অসাম্প্রদায়িক চেতনা, এটা ছিল প্রবল। আমরা দেখি কবি হোসেন আলী মিয়া যে আমাদের শেকড়, সাহিত্যের যে প্রাচীন চর্যাপদ, এবং চর্যা থেকে মধ্যযুগের যে আপনার পদাবলী সাহিত্য, ওইখানে ভীষণ একটা তার আত্মস্থের ব্যাপার ছিল। এবং তিনি প্রায়শই বিদ্যাপতি এবং এই গুরুচণ্ডী দাস পাঠ করতেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই যে চেতনা। এবং মঙ্গল কাব্যের ধারা হয়ে রবীন্দ্রনাথ, মাইকেল, সর্বোপরি আমরা জীবনানন্দ, 30-এর দশক, নানাভাবে তিনি ওই বিষয়গুলো বারবার আলোচনা করতেন। এবং আমরা পাশ্চাত্য সাহিত্য নিয়েও তিনি কথা বলতেন, রোমান্টিসিজমের বিভিন্ন জায়গা থেকে তিনি কথা বলতেন, ক্লাসিক সাহিত্য নিয়ে কথা বলতেন। তখন তো আমি কেবলমাত্র শুরু করেছি, আসতাম এবং বসে থাকতাম বিভিন্নভাবে, এবং
কবি সরকার আজিজ যখন এই ডিভাইন কমেডি নিয়ে কথা বলতেন দান্তে, হ্যাঁ, ডিকনস্ট্রাকশন থিওরির উপরে, তখন উত্তর আধুনিক চেতনাটা হচ্ছে যে একটা ডিকনস্ট্রাকশন থিওরির মতন একটা বিষয়। যে আমরা যখন আসলাম দেখলাম যে ওইদিকে একদিকে বিট জেনারেশন এবং অন্যদিকে আমরা মৌলানা চৌধুরীদের যে হাংরি জেনারেশন, হ্যাঁ, আমরা রবি কাজদের অ্যাংরি জেনারেশন, বিভিন্ন তুমুল একটা আড্ডা জমে উঠছে এই যে বিষয়গুলো। এবং সাথে সাথে অনুশীলন যে মুখপত্রটি অনুশীলন নামে কবি সরকার আজিজ সম্পাদনা করতেন, হ্যাঁ, পরবর্তীতে অনুশীলন আড্ডা নামে আমরা সম্পাদনা করছি। তারপরে দেখা গেল যে কবি সরকার আজিজ এবং কবি শতাব্দীকাদের বিহিত আমার ঘোষিত আর্টেমিস, দেখা গেলো যে একসময় আমরা লেখা ছিলাম, দেখা গেলো হাফিজ রশিদ খানের কাছে, মুস্তাক আহমেদের কাছে। তো তারা বললো যে আপনারা ছোট ছোট এত পত্রিকা না করে একটা পত্রিকা এত বড় আকারে করতে পারেন, একটা চিন্তা নিয়ে আমরা সমন্বিত হবে। তো শুরু হয়ে গেল আমাদের সমন্বিত শিল্প সাহিত্যের কাগজ কবি সরকার আজিজকে প্রদান করে ময়মনসিংহ জং। এবং এই ময়মনসিংহ জংয়ের ভেতর দিয়ে যে ছোট কাগজ আন্দোলনের যে একটা জায়গা, এটা কিন্তু বাংলা সাহিত্যে আমি মনে করি ময়মনসিংহ জং ছোট কাগজের অবস্থান থেকে যে কয়েকটা আমরা ছোট কাগজের নাম নিই, লিরিক সহ একবিংশ কিংবা আরো নিসর্গ, অন্যান্য যে কাগজগুলো আমরা যেভাবে নাম নেই, যারা ছোট কাগজ সম্পর্কে ধারণা আছে, কনসেপ্ট আছে, তারা কিন্তু ময়মনসিংহ জংয়ের নামটা কিন্তু তারা ওইভাবে আমি মনে করি না। হ্যাঁ, তো এই হোসেন আলী মিয়ার যে আমাদের অবস্থান, এবং আমরা যদিও মনে করি যে তার যে কবিতা, এবং খুব বেশি দিন কিন্তু তিনি মূল দ্বারা চর্চা করতে পারেন নাই, দেখা গেল যদি 90 দশকে, মূলত তিনি 90 দশকে এই দ্বারায়, কারণ তার যে পুঁথি সাহিত্য আমরা দেখি যে মুক্তিযুদ্ধের সময় তিনি বিভিন্ন অঞ্চলে এই পুঁথি সাহিত্য তিনি গিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে এবং মানুষজনদেরকে প্রেরণা জুগিয়েছেন। পরবর্তীতে কবির বাড়িতে ঘর পুড়ে যাওয়ার কারণে তার যে সাহিত্য সম্ভারগুলো এগুলো নষ্ট হয়ে যায়, যে কারণে তার আগের যে সাহিত্যগুলোকে আর সংরক্ষণ বা আমরা পাই না। একজন কবি হোসেন আলী মিয়া কিন্তু ওই অর্থে একজন শব্দ সৈনিক, শব্দ মুক্তিযোদ্ধা তাকে আমরা বলতে পারি। কারণ তিনি যখন গ্রামে গ্রামে যে তখন এই যে মফস্বল এলাকার যে ছোট ছোট বাজারগুলোতে গিয়ে তিনি সুর করে প্রতিবাদ করতেন এবং মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করতেন। এই যে, এবং তার আরেকটা বড় বিষয় হচ্ছে যে স্বাধীনতা এবং এই মানুষের যে পরবর্তী সময়ের যে এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এগুলো নিয়ে কিন্তু তার প্রচন্ড খুব ছিল। কারণ যেভাবে একটা স্বাধীন রাষ্ট্রে মানুষের যেভাবে গঠন হওয়ার কথা ছিল, রাষ্ট্রটা যেভাবে গঠিত হওয়ার কথা ছিল, শাসন ব্যবস্থা যেভাবে ওঠার কথা ছিল, এই পর্যায়ে যখন তিনি দেখলেন তিনি খুব হতাশ হইতেন যে আমরা তো স্বাধীনতাটা রাষ্ট্রটা এইভাবে এই জন্য করে নাই। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা ওই সময় 90 দশকের শেষ দিকে এসে কিন্তু আরেকটা বিষয় দেখলাম যে বিভিন্ন দিকে আপনার এই জেলা শহরগুলোতে, বিভাগগুলোতে গ্রুপিং তৈরি হতে শুরু করে। বাংলা সাহিত্যের যে গ্রুপিংটা 90 দশকের শেষের দিকে এসে বিভিন্ন অঞ্চলে গ্রুপিং, তখনও কিন্তু ময়মনসিংহ অঞ্চলে কোনো গ্রুপিং ছিল। হ্যাঁ, তারপরে দেখা গেল 2000 সালের পরবর্তী পর্যায়ে ময়মনসিংহে এই ছোট 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 গ্রুপিং তৈরি হতে শুরু করে। গ্রুপিং করে কিন্তু আসলে সাহিত্য করা যায় না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত, এটা হচ্ছে সাধনার বিষয়। কারণ শিল্প সাহিত্যটা এবং কবিতা, বিশেষ করে কবিতা হচ্ছে শিল্পের একটা উৎকর্ষ মাধ্যম, উৎকৃষ্ট জায়গা। এবং এইখানে কবিকে নিজের ভেতর থেকে নিজেকে চেষ্টা করি তাকে জাগ্রত করতে হবে। এই গোষ্ঠীবদ্ধ হইয়া সাহিত্য করিয়া নতুন কিছু করা যায় না, কবিতাটা নিজেকেই করতে হবে। এই বিষয়টাও আমরা জেনেছি। এবং সাহিত্য সংগঠনের ভেতর দিয়ে আসলে সাহিত্য চর্চা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের অনুশীলন সাহিত্য সংসদ ছিল কিন্তু একটা আড্ডার ক্ষেত্র। এটা এমন কোনো সাংগঠনিক ভিত্তি তৈরি করে নাই যেটা সংগঠনে যে মূল কাজটা করে বৃত্ত তৈরি করে। অনুশীলন সরকার আজিজ হোসেন আলী মিয়া কিন্তু বৃত্ত তৈরি করে নাই, বৃত্ত ভেঙে দিয়েছে। হ্যাঁ, তারা বৃত্ত ভেঙে দিয়েছে সাফারি পার্কের মতো, যে একটা চিড়িয়াখানা, কিন্তু চিড়িয়াখানা নয়, মুক্ত, যেখানে কিছু বন আছে, প্রকৃতি আছে, নিসর্গ আছে। এই যে চিন্তার উন্মুক্ত একটা বিষয়,
এই বিষয়টা তারা করতে হয়েছিল, যে তারা এই বিষয়টা বোঝাইতে পারছিল যে সাহিত্য কোনো ব্যক্তি তৈরি করে না, সাহিত্য নিজের চিন্তা নিজের মেধা দিয়ে তুমি জানো, কারণ সাহিত্যের কোনো গুরু হয় না। হ্যাঁ, যেরকম সঙ্গীত গুরুমুখী বিদ্যা, কিন্তু সাহিত্যেরও গুরু হয় না, কিন্তু গুরু তো আসলে থাকে। যে গুরুটা কিভাবে থাকে? আমার পাঠের মাধ্যমে থাকে। আমি যখন যাকে পাঠ করলাম তার কাছ থেকে যখন আমি নিলাম, যদি নেই, সে কিন্তু প্রকারান্তরে আমার গুরু। কিন্তু এটাকে সাহিত্যিকরা সরাসরি গুরু হিসেবে মান্য করে না, কারণ নিজের জায়গাটাকে, নিজের চিন্তাটাকে নিজের মতন ধারণ করে, নিজের একটা দার্শনিক জায়গা তৈরি করে, যে পর্যন্ত নিজের স্বাতন্ত্রিক দর্শনের জায়গা তৈরি না হয় কোনো সাহিত্যিকের, তাহলে তার অবস্থান কখনোই তৈরি হয় না। আমরা যদি জীবনানন্দকে এত পঠিত, এত কিছু, আমরা বিভিন্ন অবস্থান থেকে আল মাহমুদকে খারিজ করে দিই, কিন্তু খারিজ করার পরেও তাকে আবার অধিক আমরা আলোচনায় রাখি, শামসুর রহমানকে আলোচনায় রাখি, হ্যাঁ, বিনয় মজুমদারকে আলোচনায় রাখি। কেন রাখি? তাদের একটা নিজস্ব স্বকীয় ঘরানা তৈরি করেছে। আমরা যদি দেখি জনপদে বুড়া মানুষ কবি সরকার আজিজে, তিনিও তার একটা অবস্থা তৈরি করতে পেরেছেন। এটা কেউ স্বীকার করুক আর না করুক এখন, কিন্তু তাকে স্বীকার করতে হবে। কবি হোসেন আলী ভাইকে স্বীকার করতে হবে, কারণ যদি কিছু না থাকতো তাহলে 15 বছর পরেও তাকে নিয়ে আজকে এই তারাকান্দা গণপাঠাগার তাকে নিয়ে কথা বলতে হবে। কিছু আছে বিদায় তাকে নিয়ে এখনো কথা বলে, এখনো যারা তাকে চিনত তারা তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে এসেছি। আমরা এখন কথা শুনবো আজকের সভাপতি বাইজ দেখা, কথা বলুন বাইজ দেখা। ধন্যবাদ বন্ধুবর কবি কামাল মোহাম্মদ। তারাকান্দা গণপাঠাগারের আজকে 191তম আড্ডায় আমরা কবি হোসেন আলী মিয়াকে স্মরণ করছি। আসলে আমরা যে এখানে যারা বসে আছি অনেকেরই সরাসরি শিক্ষক তিনি ছিলেন, এবং ওনাকে দিয়ে আমরা জানলাম যে, বিশেষ করে আমি জানতে পারলাম যে, মানে বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের বাইরেও আরো কবি আছেন আমাদের সমাজে, এবং আমাদের খুব কাছাকাছি তারা রয়েছে। হোসেন স্যার যখন আমাদেরকে কবিতা শোনাতেন, এবং ওনার ছোট একটা বই তখন প্রকাশ হয়েছিল, কীর্ণ জলের নৃত্য, তিনি এগুলো আমাদেরকে বিতরণ করেছিলেন। এবং আমরা জানলাম যে কবি তো আরো ওনাদের বাইরেও তো কবি জন্ম নেয়, কবি আছে। এবং উনি আমাদেরকে বলতেন যে তোমরা অনুশীলন সাহিত্য সংসদে এসো, ওখানে গেলে বুঝতে পারবা যে আসলে কবিতা কি জিনিস, সাহিত্য কি জিনিস। বিশেষ করে আমি ওনার কথা অনুপ্রাণিত হয়ে দেখলাম যে আমার আগেই বন্ধু কামাল মোহাম্মদ সেখানে যায়, আমি তার হাত ধরেই গেলাম। আরেকটা কথা এখানে যে হোসেন আলী মিয়া কিন্তু আমার বাবার সরাসরি ক্লাসমেট ছিলেন এবং আমার সরাসরি শিক্ষক। ওনাকে আমরা ক্লাসে অনেক ভয় পেতাম এবং ওনাকে অনেক সময় করতাম, কিন্তু যখন আমি অনুশীলন সাহিত্য সংসদে গেলাম, ওখানে গিয়ে দেখি যে হোসেন আলী মিয়া তো অন্য জিনিস। হোসেন আলী মিয়া তো একজন সহজ সরল এবং জনবন্ত মানুষ। উনি আমাকে যেভাবে কাছে টেনে নিয়ে নেন, এবং পরবর্তী সময়ে সরকার হলো, তিনিও আমার বাবার প্রায় সমসাময়িক, অথবা 1-2 বছরের জুনিয়র হবেন। এই মানুষগুলো যেমন ইউনুস আলী স্যার, ওনারা অনেক সিনিয়র আমাদেরকে বয়সের থেকে, কিন্তু যেভাবে আমাদেরকে কাছে টেনে নিয়ে নেন এবং যেভাবে আমাদেরকে বন্ধুত্ব মায়ায় জড়িয়ে ফেললেন, দেখলাম যে এটা একটা খুবই অন্যরকম জগৎ। সেই যে 1998-এর দিকে অনুশীলন সাহিত্য সংসদের সাথে যুক্ত হলাম, ওনাদের মায়া আর এই জগৎটা আর ছাড়তে পারলাম না। দেখা গেল যে এক সময়ে যে 12টা-1টা বাজতে আমার মানে ভিতরে জানি কেমন একটা গ্রামের ভাষা বলে না যে মাইট চলে যায়, মাইট চলে যাইতো অনুশীলনে আসার জন্য। তখন কিন্তু কেউই আসতো না, আমি এসে কিলে বসে থাকতাম,
কিছুক্ষণ পরেই হুসেন আলী মিয়া আসতেন। উনি স্কুল ছুটি দিয়ে আসতেন, আস্তে আস্তে ওনার সেই স্বভাব সহিত একটা কাশি দিয়ে উঠতে থাকতেন এবং আমাকে ডাকতে থাকতেন, লিটন আসো, লিটন আসো। স্যার যেতেন, এর কিছুক্ষণ পরেই কবি সরকার আজিজ, কামাল মোহাম্মদ, সোমা ঘোষ, সৌরসূর্য মোহাম্মদ তারা আসতো এবং দীর্ঘক্ষণ যে আমরা এই যে আড্ডা দিতাম, এমনও দিন গেছে সারা রাত আমরা আড্ডা দিয়েছি। সেই যে সাহিত্যের একটা মায়ায় আমরা জড়িয়ে গেলাম, সেখান থেকে মানে আর বেরোনোর চেষ্টাও করিনি, মানে সেই মায়াতেই জড়িয়ে গেছি। তো হুসেন আলী মিয়ারা একটা এবং সরকারের যেটা তারা একটা সংগঠনের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিতে পেরেছিলেন যে মানে প্রথাগত জীবনের বাইরেও আর একটা জীবন আছে, তোমরা এখানে আসো এবং সেই জীবনটা তোমরা বলো। তো আমার আগে আলোচকরা ইতিমধ্যে বলেছেন যে এই তারাকান্দার টানে সারা বাংলাদেশ থেকে কিভাবে রহমান হেন্দিকা সেই নাটোর থেকে কিভাবে জাকির তালুকদাররা, শামীম রাজারা এবং আলফ্রেড ফুকন, নজরুল কবির, গনিয়াদমরা কিভাবে তারাকান্দা দিনের পর দিন করে থেকেছেন এবং হুসেন আলী মিয়ার সান্নিধ্যে তারা গ্রহণ করেছেন। তো আমরা চাই হুসেন আলী মিয়া আমাদের মাঝে যুগ যুগ বেঁচে থাকুক এবং বিশেষ করে আমরা যতদিন আছি ততদিন তো হুসেন আলী মিয়াকে আমরা স্মরণ করবই এবং আমরা চেষ্টা করব যে আমাদের পরবর্তী প্রজন্মকেও হুসেন আলী মিয়া সম্পর্কে ধারণা দিয়ে যেতে, যে এই এলাকা অথবা এই জনপদের একজন কবি ছিলেন যিনি কিনা সহজ সরল এবং সাবলীল ভাষায় সাহিত্য রচনা করে মানুষের মনকে জয় করে গেছেন। তো এই আশা ব্যক্ত করে আজকের 191তম আড্ডা ফর্মাল আলোচনা এখানেই সমাপ্ত করছি। এরপর আমরা মুক্ত